উচ্চশিক্ষার স্বপ্ন ছিল লিমার, তবে সমাজের চাপে পরিবার থেকে আলাদা হওয়ার পর আর পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। এনজিও কর্মী জোনাকি লিমার মতো থমকে না গিয়ে সমাজের সঙ্গে লড়াই করে হয়েছেন উচ্চশিক্ষিত, তবে চাকরির লড়াইয়ে ঠিকই হার মানতে হয়েছে তাকে। গেল বুধবার প্রথমবারের মতো সরকারি চাকরির কোটায় অন্তর্ভুক্ত করা হলো তৃতীয় লিঙ্গের মানুষ। লিমা কিংবা জোনাকির সরকারি চাকরির আর সুযোগ না থাকলেও সরকারি এই সিদ্ধান্তে ভীষণ আনন্দিত তারা। আমি সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতেই আমি আমার সিভি ড্রপ করেছিলাম। আমাকে কল করেছে বিভিন্ন সব জায়গা থেকে, যেহেতু আমার সার্টিফিকেটের রেজাল্ট খুব ভালো, তারা আমার সিভি দেখে তারা আমাকে মনে করেছে, তারা আমাকে ডেকেছে। ডাকার পর আমি রিটিনেও ভালো রেজাল্ট করেছি। প্রত্যেকটা জায়গাতে আমি ভাইভাতে যেয়ে বাদ করেছি। আমি রিটেনে ফার্স্ট হয়েছি। খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জুনিয়র অডিটর পরীক্ষা দিতে যেয়ে আমি সেই জায়গাটায় আমি রিটেনে প্রথম স্থান অধিকার করেছি। যেহেতু যারা রিটেনে টিকেছে 20 জন, আমার প্রথমে আমার নামটা ছিল, নিশ্চয়ই তাহলে আমি প্রথম হয়েছি। তো সেই জায়গাটা কিন্তু আমি ভাইভাতে যেয়ে তারা আমি তৃতীয় লিঙ্গের বিদায়ী, তারা আমাকে ওই জায়গাটা থেকে বাদ করে দিয়েছে। তাহলে এই যে আমি যে কষ্ট করলাম, কষ্ট করে আমি যে সার্টিফিকেটগুলো অর্জন করলাম, এবং এই যে চলতেছি নিজে ইচ্ছা শক্তি নিয়ে যে পড়াশোনাটা করলাম, এগুলোর কোনো দাম রইল না আমার কাছে এই বৈষম্যতার কারণে, সমাজ, রাষ্ট্র, দেশ। কিন্তু বর্তমানে আমাদের সরকার যে 2013 সালে আমাদের সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে, হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার জন্য আমরা অনেক খুশি ছিলাম। কিন্তু আমরা তারপরেও আমাদের সরকারের কাছে আমাদের দাবি ছিল, পাওনা ছিল, দাবি না, আমাদের কর্মসংস্থান, সুযোগ সৃষ্টি, রুটি রুজির জন্য, জীবিকার জন্য আমাদের তার কাছে আমাদের চাওয়া ছিল যে আমাদের যোগ্যতা অনুযায়ী যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। কিন্তু দেখা গেল যে তারপরও আমরা আদৌ পর্যন্ত কোনো সুযোগ সৃষ্টি পাই না। কিন্তু এই যে বর্তমানে কিছুদিন আগে যে কোটা সংস্কারের যে সংস্কার হলো, সেই সংস্কারের মধ্যে আমাদের 1% একটা কোঠা রাখা হয়েছে। তার জন্য আমি সরকারকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই যে এটার কারণে অথবা আমরা যারা এগিয়ে আছি, অথবা আমরা যারা কাজ করছি, অথবা আমাদের যে সকল জনগোষ্ঠী আসতেছে কাজ করার জন্য, যারা শিক্ষিত এবং পড়াশোনা করছে, হয়তোবা আমরা সুযোগ পাই নাই, আমাদের হয়তোবা সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গেছে, কিন্তু যারা এখন পড়াশোনা করতেছে, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে তাদের এই দেশের উন্নয়নের কাজ করার জন্য সুযোগ সৃষ্টি হবে। এবং আমি মনে করি যে এটা আমাদের এই জনগোষ্ঠীর জন্য অনেক বড় পাওয়া। সেজন্য আমাদের বর্তমান সরকার যিনি আছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই জনগোষ্ঠীর মধ্যে অনেকেই আছে যারা পড়াশোনা করেছে, কিন্তু আমরা দেখেছি যে সরকারি চাকরির ক্ষেত্রে 30 বছরের একটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, অথবা আছে, আমরা যেটা জেনে আসছি। অনেক শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার এই জনগোষ্ঠী বসে আছে, যারা 30 পার হয়ে গেছে। এখন তাদের জন্য যদি কোথাও কোনো রকম কর্মসংস্থান অথবা কাজের যদি সুযোগ সৃষ্টি করে দেওয়া যেত, তাহলে আমি মনে করব যে আমাদের জন্য খুবই ভালো হতো। আমরা দেশের উন্নয়নে কাজ করতে পারবো, সাধারণ মানুষের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সুন্দর একটা দেশ উপহার দিতে পারবো। আমার ইচ্ছা ছিল আমি পড়ালেখা করে অনেক কিছু করব, আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। বাট সামাজিক কারণে, পরিবারের কারণে আমার যে কোনো একটা কারণে পড়ালেখা ছেড়ে দিছি। এক পর্যায়ে আমার একটা ছোটো বোন আছে, ওর আমার জন্য বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়, সম্বন্ধ আসে না, ওর এরকম। তো এক পর্যায়ে আমি ঘর থেকে বের হতে বাধ্য হই, ঠিক আছে। বাধ্য হয়ে এই যে আমার গুরুমা আছে পার্বতী হিজদা, তার কাছে আশ্রয় নিই, সে আমাকে আশ্রয় দেয়, তার সাথে কাজকর্ম করি। আমরা সকাল হলেই চিন্তা করা লাগে কার দুয়ারে যে হাত পাতবো, কার ঘরে যে হাত পাতবো, নিজের পেটের দায়িত্ব হাত পাতবো, তাই না? জনগণ তো আমাদের ঘরে এসে দিয়ে দেন, তাই আমাদের ঘরে যায় আমাদের আনতে হয়, তাই না? এটাই চিন্তা করি যে সকাল হলেই কার দুয়ারে যাব, কার ঘরে যাব, কার দুয়ারে কয় টাকা আনবো, সেটাই আমাদের চিন্তা থাকে, একটা সকালবেলা মাথার চিন্তা থাকে, ঠিক আছে। তো সরকার যদি আমাদের যে একটা ভালো একটা চাকরি বাকরি দিত, আমাদের জনগোষ্ঠী একটা চাকরি দিত, তো আমরা এগুলো করতাম না। আমরা হচ্ছে একটা সমাজের মতো 5টা মানুষের মতো বেঁচে থাকতে চাই। মানুষের ঘৃণা, অপবাদ, লঞ্ছনা এগুলো আমাদের সহ্য হয় না। একটা দোকান 10 টাকা যায়, তারা বলে এই কামাই থেকে গেছিস, তখন মনে কেমন লাগে যে আসলে মনের ভিতরে অনেক কষ্ট লাগে। তাই যারা আমরা ছোটোবেলা কালচারের সাথে জড়িত আছি, তারা এরকম শিক্ষার সুযোগটা তেমন পায়নি, অনেক বাধা, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু এই সুযোগটা পাইনি। এখন যখন কোটা আমাদেরকে একটা সংযোগ করছে, একটা অন্তর্ভুক্ত করছে, কোঠা যেমন সংযোগ করছে, এখন হয়তো আমরা মনে করি সরকারও যত আমাদের প্রতি একটা দেখাইছে। এখন আমরা আশা করি যখন যারা আমাদের ভিতরে প্রজন্ম যারা আসছে, তারা হয়তো শিক্ষিত হয়ে আসছে, তারা
আমার বিশ্বাস আছে যে তারা হয়তো জব পাবে। যখন এটা অন্তর্ভুক্ত হয়েছে কোটা, তখন আমার বিশ্বাস আছে যে আমরা এত দূর আসতে পারছি, এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎটা ভালোই হবে, খারাপ হবে না যদি আমাদেরকে সবাই সহযোগিতা করে এবং দেশ সহযোগিতা করে, সরকার সহযোগিতা, সাধারণ মানুষ, জনগণ সহযোগিতা করে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবাই যদি আমাদেরকে শিক্ষার সুযোগ করে দেয়, তাহলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনগোষ্ঠীতে হিজড়া ৮,১২৪ জন, এর মধ্যে ৫৩.৬৫% সাক্ষরতার হার থাকলেও স্কুলের গণ্ডি পেরোতে পারেন না বেশিরভাগই। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, আমার জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, আমার জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু এই কোটা রাখা হয়েছে, এই কোটাগুলো যেই যারা বেনিফিশিয়ারিরা যাবে, এই জনগোষ্ঠী যাবে, তারা যেন এই সুযোগটা সঠিকভাবে নিতে পারে, এর জন্য যেই প্রসেসগুলো প্রয়োজন, যেই ডকুমেন্টেশনগুলো প্রয়োজন, আমি মনে করি সেখানে এখনও ঘাটতি আছে। কারণ আমাদের দেখা যায় পাসপোর্টে আদার্স দেওয়া, তারপরে আমাদের এনআইডি কার্ডে হিজড়া দেওয়া, আমাদের যে 2013 সালে প্রথম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হিজড়া লিঙ্গ স্বীকৃতি দিয়ে একটি পরিপত্র গ্যাজেট জারি করেছিলেন, সেখানে হিজড়া লিঙ্গ দেওয়া, কিন্তু এখানে আসলো আবার তৃতীয় লিঙ্গ। তাহলে এই যে সরকারি ডকুমেন্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে এই জিনিসটা, এই নামগুলোকে কিভাবে একটা জায়গায় নিয়ে আসা যায় এবং একটা বৃহৎ জনগোষ্ঠী যেন এখানে অন্তর্ভুক্ত হওয়া যায়, আমি মনে করি এটা নিয়ে সরকারের পলিসি মেকিং পর্যায়ে আরও অনেক কাজ করতে হবে। আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যাদের কোনো কোম্পানিতে যদি একটা পার্সেন্টেজ হিজড়া বা তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী আমরা যাদের বলছি, হ্যাঁ, তাদের যদি কাজে নেওয়া হয়, তাহলে সেই অর্গানাইজেশনের একটা বার্ষিক করে ছাড়ের কথা আমাদের এর আগে সংসদ থেকে পাশ হয়ে এসেছে। কিন্তু আসলে এটা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো হিজড়াদের নিতে চাচ্ছে বা এই জনগোষ্ঠীর লোক নিতে চাচ্ছে, কিন্তু সেই প্রতিষ্ঠানে যে কাজের পরিবেশ, পাশাপাশি তারা যার সাথে কাজ করবে, যেমন আমি এর আগে ওয়ালটনে কিছু আমার জনগোষ্ঠীর সদস্যকে দিয়েছিলাম কাজ করার জন্য, সেখান থেকে কিন্তু তারা কিন্তু 2-4 জন খুব ভালো কাজ করছে, কিন্তু বাকি মানুষগুলো এই বুলিংয়ের কারণে এবং অন্যান্য দেখা গেছে যে আসলে নিতে পারে না। কেন জানি সমাজ আসলে আমাদের নিতে পারছে না। আমরা কিন্তু সমাজেরই একটা অংশ, পরিবারের একটা অংশ, আমরা কোনো মায়ের সন্তান, কোনো ফ্যামিলি আমরা বিলং করি, কিন্তু এই সমাজ যতদিন পর্যন্ত আমাদের এই বৈষম্য দূর না হবে, আমাদের মেনে না নেবে, আমি মনে করি যে আমরা এই কোটাই বলি আর এই প্রণোদনাই বলি বা আমরা এগুলো কিন্তু আসলে ওইভাবে কার্যকর হবে না। আমাদের সমাজকে মেনে নিতে হবে, রাষ্ট্র আমাদের হেল্প করতে হবে এবং পাশাপাশি সরকারের পাশাপাশি আরও বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু অনেক ভালো হবে, আমাদের এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে। কোটা বাস্তবায়নের আগে প্রয়োজন তৃতীয় লিঙ্গের মানুষকে শিক্ষার মূল স্রোতে আনা, সামাজিকভাবে মনোভাব পরিবর্তনের তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। একটা জিনিস হয়েছে যে একটা এক ধরনের সাংবিধানিক স্বীকৃতি কিন্তু নিশ্চিত হয়েছে এবং বর্তমান সরকার আসলে দুটো জিনিস করেছে। একটা হচ্ছে হিজড়াদের আপনার স্বীকৃতি দেওয়া, তাদের সিটিজেনশিপ রাইটসটা নিশ্চিত করা, এটা একটা খুব বড় অগ্রগতি এবং তারই ধারাবাহিকতা এখন এসে এই কোটা সিস্টেমে তাদেরকে অন্তর্ভুক্ত করা। আমি মনে করি দুটোই যুগান্তকারী ঘটনা এবং সেটা অনেক আগে হলে ভালো হতো, তারপরও হয়েছে এবং সেটার একটা বড় ধরনের রিপারকেশন আসবে। প্রথমত আমি যদি বলি কী ধরনের এটা সুবিধা হতে পারে, একটা হচ্ছে একজন হিজড়া উনি কিন্তু এখন ভাববেন যে তার জন্য স্টেটের সর্বোচ্চ পর্যায়ে জব করার এক ধরনের স্পেশাল প্রভিশন আছে, তার মানে কি তার সামনে একটা স্বপ্ন তৈরি হলো। সুতরাং এই স্বপ্নটা রিয়েলাইজ করার জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেকেই অনেক ধরনের যুদ্ধে এখন ঝাঁপিয়ে পড়তে পারবেন, সেদিক থেকে এটা একটা বড় ধরনের অর্জন আমি বলবো। এখন যদি বলি সামাজিক ক্ষেত্রে এটার ভূমিকা কতটুকু থাকবে, আনফর্চুনেটলি ভেরি ইনসিগনিফিক্যান্ট আমার মতে। কেন? কারণ হচ্ছে এটার জন্য যে সাপোর্টিভ মেকানিজমটা তৈরি করা দরকার সেটা কিন্তু আমরা এখনও করতে পারিনি। ফর এক্সাম্পল, তাদের জন্য স্কুলে যদি আমি বলি যে তাদের জন্য স্কুলে যদি সিট সংরক্ষণও করা হয়, তাহলেও কিন্তু হিজড়ারা এসে ওই স্কুলগুলোতে পড়ে টিকে থাকতে পারেন না, কারণ সমাজ এখনও তাদেরকে অ্যাকসেপ্ট করা শেখেনি।
এবং সেটা তৈরি করা কিন্তু একদিনে সম্ভব হয় না। সুতরাং সেখানে আমাদের অনেক ধরনের উদ্যোগ নেওয়া দরকার আছে, যেটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে নিতে হবে। আনফর্চুনেটলি এটা আমরা এখন পর্যন্ত নেইনি। তাহলে সেখানে একটা বড় ধরনের কাজ করার আছে। যেমন আপনি জানেন যে অধিকাংশ হিজড়া কিন্তু তার নিজের পরিবারেই উপেক্ষিত থাকে, পরিবারই তিনি থাকতে পারেন না এবং তাকে যেতে হয় গুরুমার আন্ডারে। তারপরে সেখানে এক ধরনের মেকানিজম আছে, সেই মেকানিজম থেকে তিনি চাইলেও বেরিয়ে আসতে পারেন না। সুতরাং এই যে একটা ইনফর্মাল সাপোর্ট মেকানিজম তার জন্য তৈরি হয়েছে, যেটা আবার এক ধরনের তাকে শোষণও করছে, সেটাকে কিন্তু ভাঙতে হবে। সেটা ভাঙা তখনই সম্ভব যখন অল্টারনেটিভ ব্যবস্থা তৈরি করা হবে। এই অল্টারনেটিভ ব্যবস্থাটা তৈরি হয়নি। সুতরাং আপনি বলতে পারেন যে আমরা একটা গাছে ওঠার জন্য অনেক উঁচু একটা মই দরকার। এই মইটা তৈরি করেছি উপরের দিকে কয়েকটা ধাপ সহ, নিচের দিক দিয়ে যে উঠবে এখানে সিঁড়িতে ওঠার মতো কোনো ধাপই তৈরি করিনি। অতএব এইটার সুবিধা নিতে হলে নিচের ধাপগুলো তৈরি করতে হবে, যেটা শুরু করতে হবে একেবারে আমি বলবো প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টারশিয়ারি এডুকেশন পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে পরিবারগুলোকে সেন্সিটাইজ করা। কারণ যিনি হিজড়া হয়ে জন্মাচ্ছেন তিনি তো এটা জন্মাচ্ছেন বলা যেতে পারে ন্যাচারাল কারণে, প্রাকৃতিক কারণে কিংবা সৃষ্টিকর্তার ইচ্ছায়। সুতরাং তার তো কোনো দোষ নেই। তাহলে সেই জায়গাটাতে যেন পরিবারগুলো বোঝে যে এই বাচ্চাটা তাদের জন্য একটা ব্লেসিংস, কোনো অবস্থাতেই তাদের জন্য আপনার অভিশাপ না। তো এই মানসিকতাটা তৈরি কিন্তু আমাদের সমাজে এখনো হয়নি, এটা তৈরি করতে হবে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তির দাবি সংশ্লিষ্টদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।